বাবা যে লেভেলের মানুষ, তার মানে বোঝা যাচ্ছে যে সমাজের ওই লেভেলের কাছে বিমার কোনো গ্রহণযোগ্যতা নেই। সফলতার রহস্য বলতে গেলে বলতে হয় যে হার্ড ওয়ার্কিং। আমি প্রচুর পরিশ্রম করি, আমার পেশাটাকে নেশা মনে হয়। আমি অন্তত পেশার ক্ষেত্রে আমি কোথাও কনসিডার করি না। তো এটা যদি কনফার্ম করা যায়, ইনশিওর করা যায় যে না, সে যে ওয়ার্কটা এখানে করছে সেটার বেনিফিশিয়ালটা সে পাবে, তাহলে আমার মনে হয় যে অনেক মেয়েরাই এগিয়ে আসবে। ট্রেনিংয়ের গুরুত্ব, বিমার সম্পর্কে জানতে হবে কর্মীদের, কোম্পানি সম্পর্কে জানতে হবে, প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। এগুলি যদি কর্মীরা না জানে তাহলে সারাদিন সেই কলুর বলদের ওই কাঠুরিয়ার মতো কাটি কাটবে, বাট ফলাফলটা খুবই কম। ট্রেনিং হচ্ছে কোঠারে ধার দেওয়ার মতো, যে সে যত ট্রেনিং করবে তার কোঠার ধার থাকবে, সে দ্রুত গাছ কাটতে পারবে। জি জি। আমাদের একটি ধারণা আছে বিমা পেশায় তারাই আসে যার দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা মনে করি যার নাই কোনো গতি সে করে বিমা পেশা কাজ করে, এরকম কথা প্রচলিত আছে। কিন্তু আজ এমন একজন নারীর গল্প আমরা শুনবো যিনি একজন সচিবের মেয়ে। তার কিন্তু সুযোগ ছিল সরকারি চাকরি করার, তিনি সরকারি চাকরি না করে বিমার মতো একটা চ্যালেঞ্জিং পেশা বেছে নিয়েছে এবং একজন নারী হয়ে, এবং 25 বছর ধরে বিমা পেশায় কাজ করছে এবং শত শত নারীদেরকে রিক্রুটও করেছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছে সুমনা পারভিন ম্যাডাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিমা পেশায় সফল নারীদের গল্প নিয়ে অনুষ্ঠান বিমা জয়িতা। আজ বিমা জয়িতার 6ষ্ঠ পর্ব প্রচারিত হচ্ছে। 6ষ্ঠ পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সুমনা পারভিন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স। সুমনা পারভিন ম্যাডাম, কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি, আমি বেশ ভালো আছি। আপনি আমাদের বিমা জয়িতা প্রোগ্রামে এসেছেন, আপনাকে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। জি ধন্যবাদ আপনাকে। জি ম্যাডাম, হচ্ছে আমরা যদি প্রোগ্রাম শুরু করি, বিমা পেশা আপনি কীভাবে আসলেন, কার হাত ধরে আসলেন, এই গল্পটা যদি আমাদেরকে শোনাতেন। আসলে এখানে আমার একটা বলবো হাত ধরা ঠিক না, একটা ভালো অভিজ্ঞতা না, একটা খারাপ অভিজ্ঞতার মাধ্যমে আমি পেশাতে আসছি। আমি যখন ইন্টার পাস করি তখন কোথাও ভর্তি হওয়ার আগে একটা পেপারে সার্কুলার দেখলাম যে পার্ট টাইম জব করা যায়। তো আমার মনে হচ্ছিল যে একটা কিছু করা উচিত, যেহেতু ঘরেই বসে আছি 3 মাস, আগে তো ছিল 3 মাস ঘরে বসে থাকতো, দেন কোথাও ভর্তি হতো। তো মনে হচ্ছিল যে এই সময়টুকু ইউজ করি। আমি পেপারে সার্কুলার দেখলাম যে একটা সার্কুলার, কোথাও নাম লেখা নাই, শুধু সার্কুলার এরকম যে এখানে পার্ট টাইম জব করা যায়, ছাত্রছাত্রীরা যোগাযোগ করেন। তা আমি সেই ঠিকানা ধরে গেলাম। তো যাওয়ার পরে দেখলাম, ঢুকলাম অফিসে ঢুকার পরে দেখলাম যে এটা একটা কোম্পানি, আমি নামটা মেনশন নাই করি, একটা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্সের। তো সেখানে ঢুকার পরে ইন্টারভিউ হলো, তারা কোশ্চেন করলো বিভিন্ন কি করি এই করি। তো বললো যে আপনার 3 দিনের একটা ট্রেনিং নিতে হবে, দেন আপনার জবটা আপনি হয়ে যাবে। কালকে থেকে ট্রেনিং, এখানে ফি দিতে হবে সম্ভবত 55 টাকা এরকমই ছিল বোধ ওই সময়। আমি মাকে সাথে করে নিয়ে গেছিলাম। তো বাসায় আসলাম, বাসায় আসার পরে যেহেতু বাবা সরকারি জব করে, যখন ওপেন করা হলো তো বাবার তো এটা কিছুতেই না, ওইখানে যেতেই পারবে না। এটা প্রথমেই তো ওরা ভুল করেছে যে ওরা তো নাম দেয়নি, তুমি সেখানে গেলা, যে দেখলা যে এটা বিমা কোম্পানি। বিমা কোম্পানি সম্পর্কে বাবার খুবই খারাপ ধারণা ছিল। হ্যাঁ, যেহেতু বাবা কমার্স মিনিস্ট্রিতেই তিনি, সো এখানে বিভিন্ন হয়তো তার কাছে বলবো যে বিভিন্ন ক্লেমস আসতো। তো বাবার কিছুতেই রাজি না, মাকে বুঝালাম যে পটানো আর কি ছোট মেয়ে হিসাবে। তো পটিয়ে মাকে নিয়ে গেলাম, কারণ আমার একটা জিদ হলো যে ওরা নাম দিল না, আবার বলছে যে 3 দিনের ট্রেনিং করেন, চাকরি পার্মানেন্ট হবে। তো মাকে বললাম 3 দিন যেয়ে দেখি, তারপর আমরা সিদ্ধান্ত নিব। তো মা সাথে করে নিয়ে গেলেন। 3 দিন না, আমাকে সম্ভবত 1.5 দিন ট্রেনিং দিল। হ্যাঁ, 1.5 দিন ট্রেনিং দেওয়ার পরে দেন বলছে যে আপনি একটা পলিসি করান, একটা পলিসি করলে আপনার জবটা হচ্ছে। এটাও বাসায় এসে যখন শেয়ার করি তো বলছে এটা কি ধরনের, ওরা তো বারবার তোমাকে ধোকাই দিচ্ছে, তুমি এটা কেন যাবা, কোনো এখানে যেতেই হবে না, যাওয়া লাগবে না। তো খুব কান্নাকাটি করে মাকে রাজি করালাম যে একদম ছোট পলিসি, ওই যে বলেছি ছোট মেয়ে, জিদও ছিল, পাশাপাশি দুষ্ট বুদ্ধিও ছিল, যে ঠিক আছে পলিসি করাই, সবচেয়ে ছোট যেই অ্যামাউন্টটা দিতে হয় ওইটা দিয়ে করাই। তো কার নামে করাবো? আমার ভাইয়ের নামে করায়। তো ভাইয়ের নামে একদম ছোট, আমার মনে হয় তখন 1200 টাকা প্রিমিয়াম বোধ হয়। হ্যাঁ, 20-25 বছর মেয়াদি দিলাম, 1200 টাকা প্রিমিয়াম দিয়ে আমি জয়েন করলাম। তো ওরা কিন্তু স্যাটিসফাই না, বাট ওরা আবার ইন্টারভিউতে জানে আমি একজন সেক্রেটারির মেয়ে, তার মানে তারা ভেবেছে যে অনেক বড় একটা। তো শেষে
ওইটা জয়েন করানোর পরে আমাকে বলছে যে 7 দিন 15 দিন এভাবে বসিয়ে রেখেছে, কোনো কাজ নেই। তো যখন মাস ঘুরে যাচ্ছে আমি তখন জিজ্ঞেস করলাম যে আমাকে ইন্টারভিউ নিয়েছিল যে আসলে মাস তো ঘুরে যাচ্ছে, আমাকে তো কোনো কাজ করালেন না, তো স্যালারি দিবেন কিভাবে? তো তখন উনি বলছে যে আপনি এক কাজ করেন, আমরা যেভাবে বিজ্ঞাপন দিয়েছিলাম আপনি ওইভাবে একটা পত্রিকায় বিজ্ঞাপন দেন। বলছি না, এই কাজ তো আমি করবো না, এটা তো মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। তো বাসায় আসলাম, বাসায় এসে শেয়ার করলাম, দেন আমার এটা চ্যাপ্টার ক্লোজ করে দিচ্ছে ফ্যামিলি যে না, এটা সম্পূর্ণই ধোকা দিচ্ছে, তুমি এখানে যাবা না। কিন্তু আমি মনে মনে একটা জিদ হলো যে আসলে কি সেক্টরে এগুলি চলছে, বিমা সেক্টরে কি এগুলি হয়? আর সবচেয়ে বড় কথা, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্সের। আচ্ছা, আমি কমার্সের স্টুডেন্ট, মার্কেটিংয়ের স্টুডেন্ট। সো আমি বিমা সম্পর্কে জানতাম। তো জানার পরে আমি জানি যে বিমা ওই সময় 25 বছর আগের কথাই বলছি, তো ইন্ডাস্ট্রিতে বিমার তেমন কোনো পপুলারিটি নেই, গ্রহণযোগ্যতা নেই। তা আমার তখন জিদ হলো যে এটা যদি এই হয় তাহলে আমি একটু চ্যালেঞ্জ নিয়ে দেখি যে এখানে আসলে ভালো করা যায় কিনা, এটা শেষ কতটুকু আছে। ওই চ্যালেঞ্জ থেকেই আসলে টুকটুক করে এগিয়ে যাওয়া। মানে এইভাবে হচ্ছে শুরু করা। এবং যে বিমাতে আমরা কিন্তু আমিও দেখেছি মাঝে মাঝে যে পার্ট টাইম জবের সুযোগ আছে, বিভিন্ন বাসে দেখা যায়, পরে যোগাযোগ করে দেখা যাচ্ছে এটা কোনো একটা বিমা কোম্পানি, তারা কিন্তু দেখা যাচ্ছে এরকমভাবে প্রতারণা কিন্তু করে দেন, হ্যাঁ নিজে না একটা পলিসি করতে হবে, এই করতে হবে, কিন্তু এটা পরিবর্তন তো দরকার, পরিবর্তন দরকার। তাহলে আপনি সেই পরিবর্তন করার জন্যই, পরিবর্তনকে সামনে করে রাখার জন্য বিমা পেশায় আপনি যোগদান করলেন। তাহলে বিমা পেশায় যখন যোগদান করলেন, যে ফ্যামিলি কিন্তু রাজি হচ্ছিল না বলতেছিলেন, ফ্যামিলিকে মানালেন কিভাবে, বা কি কি চ্যালেঞ্জ ফেস করছিলেন? আসলে ফ্যামিলিকে মানানো বলতে, ফ্যামিলিকে লাস্ট ওই যে বলেছি বাবা তো টোটালি সে নেগেটিভ ছিল, তো বাবাকে লাস্ট পর্যন্ত মানানো যায় নাই। উনি হয়তো বা অ্যাডজাস্ট করে নিয়েছেন, বাট অনেক অনেক বাধা আসছে। একবার আমি শেয়ার করি, একবার একটা প্রোগ্রাম শেষ করে আমার একটু রাত হয়েছিল, তো আমি তো তখন ছোট মেয়ে, বাসার রেস্ট্রিকশন ছিল যে সন্ধ্যা নাগাদই বাসায় আসতে হবে, বাট যেহেতু বিমা পেশাতে বিভিন্ন জায়গায় যেতে হতো, তা আমি একটা প্রোগ্রামে মুন্সিগঞ্জ গিয়েছিলাম। তো মুন্সিগঞ্জের রোডঘাট তখন ভালো ছিল না, আসার পথে রাস্তায় অনেক দেরি হয়ে গেল, যানজট পড়লো, বাসে করে আসছিলাম, আস্তে আস্তে প্রায় রাত 11টা বেজে গিয়েছে। তো বাসায় এসে দেখি সব বসে আছে, মুখ কালো, ঢুকার সাথে সাথে তুমি কোথায় গিয়েছো? আমি বলছি আমার একটু দেরি হচ্ছে, আমি একটু দূরে গেছিলাম। বলছে কালকে থেকে আর যেতে পারবো না। আমি বলছি না, আমার তো যেতে হবে। তো বাবা রাগী ছিলেন, ঠাস করে একটা চট দিয়ে দিলাম আমাকে। তো আমি আর কিছু বললাম না, না খেয়ে পরে শুয়ে পড়লাম। তো মাকে বলে রাখলো কালকে থেকে যাতে বের না হয়। তো বাবা এক দরজা দিয়ে সকালে উঠে অফিসে গিয়েছে, আমি আরেক দরজা দিয়ে আমার অফিসে চলে এসেছি। তো এইভাবে ফ্যামিলিগতভাবে অনেক বাধাই ছিল। কিন্তু আপনি যে মানে এই ফ্যামিলিতে বাধা পেলেন, আপনার বাবা আপনাকে চড় দিল, মানে এত কিছু থাকতে বিমা পেশা কেন কাজ করতে হবে? মানে আরো তো অনেক কিছু ছিল, মানে কিন্তু বিমা পেশা যত বাধা আসছিল আমার তত চ্যালেঞ্জ নিতে মজা লাগছিল, আমি বলবো আমার ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল যে এখানে বাধা, দ্যাট মিনস এখানে নেগেটিভিটির জন্যই তো বাধা। বাবার কাছে এটার কোনো ভালো ইনফরমেশন নেই, তাই বাবা যে লেভেলের মানুষ, তার মানে বোঝা যাচ্ছে যে সমাজের ওই লেভেলের কাছে বিমার কোনো গ্রহণযোগ্যতা নেই, ওই স্ট্যাটাসে বিমাটা নাই। তা আমার মনে হলো আমি যেহেতু অ্যাজ এ কমার্স ডিপার্টমেন্টের মেয়ে, আমার এখানে কিছু করা উচিত। আমার মনে হয় এই সেক্টর, এই চেঞ্জটা আনা দরকার, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। এজন্য আমি এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতেই বেছে নিলাম বিমাকে। আচ্ছা আচ্ছা, এমনিতে হচ্ছে কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন? মানে হচ্ছে আপনার বন্ধু বান্ধব তারা কি আপনাকে মেনে নিত? বা না, আমার বন্ধু বান্ধব সবসময় ঠাট্টা করতো, আরে তুই কিসে গেছিস, সবসময় ঠাট্টা করতো। আর সবচেয়ে মজার বিষয় ছিল যে তারা বস নিয়েও ঠাট্টা করতো। তা আমি যখন ভর্তি হলাম, অনার্স করছি, তখন আমার ফ্রেন্ডরা বলতো যে তুই কারে স্যার বলিস এগুলি, কারণ তখনকার সময় আসলে এডুকেটেড পার্সন কম আসতো প্রফেশনে। হ্যাঁ, তো দেখা গেল আমার বসটাও তেমন এডুকেটেড না, আর আমরা তখন ইয়াং জেনারেশন, তো কথা বললেই তো বুঝতাম যে এরা তো আসলে তেমন তাদের কমতি আছে। সো তারা খুবই ঠাট্টা করতে এটা নিয়ে যে তুই কোথায় গেছিস, এগুলিতে মানুষ যায় নাকি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি কিন্তু আমার ফ্রেন্ডদের মাধ্যমেই এখানে সংগঠনটা তৈরি করেছি। আমার 7টা ফ্রেন্ডকে এই পেশাতে ঢুকিয়ে তাদের মাধ্যমে আমার প্রথম সংগঠন করা হয়েছে। এটা হাসতে হাসতে, আমি যেমন হাসতে হাসতে চলছি, ওরাও আমাকে হেল্প করার জন্য হাসতে হাসতেই জয়েন করেছে। এভাবেই শুরুটা, ফ্যামিলি থেকে না, আমার ফ্রেন্ড সার্কেল থেকে বড় একটা সাপোর্ট আপনি পেয়েছেন। ওকে, এমনি হচ্ছে আমাদের সমাজে যেমন বিমার যেমন একটা গ্রহণযোগ্যতা নাই, মানে এরকম কোনো একটা অভিজ্ঞতা শেয়ার করবেন যেখানে আপনি ক্লেম দিয়েছেন, ক্লেম দেওয়ার মাধ্যমে আপনার
বেশ ভালো লেগেছে মানে? হ্যাঁ, এটার একটা তিক্ত অভিজ্ঞতা আমার আছে, তিক্ততাও বলবো, সেখানে ভালো লাগাটাও আছে। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ। তো আমরা জানি যে মুন্সিগঞ্জ একটা নদীমাতৃক জেলা। এটা বর্ষাকালে টোটাল পানি ঢুকে, ঘরের ভিতরে পানি ঢুকে, যে এখন বর্ষাকাল, এখন প্রতিটা ঘরে ঘরে কিন্তু পানি। এখন অবশ্যই একটু উন্নত হয়েছে, কাঠের দোতলা বাড়িও হয়েছে মুন্সিগঞ্জ। তো ওই সময়টাতে আমার এক কাজিন, উনি বিয়ে করবেন বর্ষাকালেই, তো আমাদের দাওয়াত দিল। তা আমরা গেলাম বিয়ে খাওয়ার জন্য। তো আমি যেহেতু নতুন তখন পেশাতে, তো ওই যে বলে না যে মানুষ যখন নতুন প্রেমে পড়ে সবই ভালো লাগে, তো বিমাতে যেহেতু নতুন, যাকে দেখি তাকেই মনে হয় বিমার দাওয়াত দিই। তো বিয়েতে গেলাম, বিয়ে বাড়িতে যে আমার মনে হলো আরে বরের একটা বিমা করা দরকার। তো আমার কাজিনকে বললাম যে তুমি একটা পলিসি করো। তুই বোকা নাকি, এখন আমার এত খরচ হচ্ছে, এখন কিভাবে আমি এত টাকা দিই? বলছে তোমার টাকা দিতে হবে না, যেহেতু শপিং আমরা করবো, টাকা আমি বের করে নিব। তো যখন বাজেট হলো, বিভিন্ন কেনা হচ্ছিল, তো আমি ওখান থেকে কিছু কিছু টাকা জমা করে আনলাম, জমা করে লাখখানেক টাকা জমলো। তো সেখানে 10 লাখ টাকার একটা পলিসি ওকে আমি করিয়ে দিই। এবং মানে কাবিন বলে একটা শব্দ তো আছে আমাদের দেশে এখনো, এবং এটা রেওয়াজ যে বাসরাত্রে কাবিনটা শোধ করতে হবে। আমাদের দেশে যে এটা প্রচলন আছে যে বাসরাত্রে জামাই বউর কাছে মাপ চায়, আর আবার মাপ করে দাও, কাবিন দেওয়া যাবে। আমি ওইখানে হিট করেছিলাম আমার কাজিনকে যে তুই এত বড় অফিসার, তুই তোর বউর কাছে মাপ চাবে, এটা কেমন হয়? তুই বাসরাত্রে তোর বউকে 10 লাখ টাকা কাবিন শোধ করে দে এই পলিসির মাধ্যমে। তো তখন নমিনি তার ওয়াইফকে করা হলো। আচ্ছা। তো আমার মূল উদ্দেশ্য ছিল যে বাসরাতে আমি ডকুমেন্টটা তার হাতে তুলে দেবো। আমি ওই ভিতরে ঢাকায় এসে ডকুমেন্টটা তার হাতে তুলে দেই এবং বিয়ে হয় সুন্দরভাবেই। আগেই বলেছি বর্ষাকাল, সো ঘর ভর্তি মানুষ, পানিও। তা যখন বাসরাতে ঢুকানো হলো আমার কাজিনকে, 10 মিনিট হবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে একটা আত্মচিৎকার আমরা শুনলাম বউয়ের গলায়। তো সবাই তো দৌড়ে গেল, দৌড়ে যেয়ে ঘরের ভিতর যেয়ে দেখে যে আমার কাজিন বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে ফেনা পড়ছে। আর বউ, নতুন বউ, সে পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, সে বুঝতে পারছে না যে কি হয়ে গেল। দ্যাট মিনস তখন ওই পানিতে করে সাপ আসছিল, সাপ এসে আমার কাজিনকে কাটে। তো ওখানেই কিন্তু সে মারা যায়। মারা যাওয়ার পরে সেই নতুন বউয়ের শাশুড়ি আমার ফুপু, সে তো ওই এই অভাগা মেয়ে, সে হলো খারাপ মেয়ে, ও বাসরাত্রেই জামাইয়ের মাথা খেয়েছে, গ্রামে যে ধরনের ভাষা আর কি। তো এই মেয়ে রাখা যাবে না ঘরে, এক্ষুনি বের করে দিবে। একটা নববধূ, সে তার স্বামীর চেহারাটাও ঠিক মতো দেখে নেই। তো ওই মুহূর্তে সে হয়ে যায় অপয়া। তো তাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। আমাদের সমাজের প্রেক্ষাপটে ওই মুহূর্তে সেই মেয়েটার কিন্তু আত্মহত্যা করার ছাড়া কোনো উপায় ছিল না। তো আমরা অনেক বুঝালাম যে এই মুহূর্তে না, অন্তত 3 দিনের মিলাদটা হোক, তারপরে তুমি বের করো। তো এর ভিতরে আমি চলে আসলাম ঢাকায়, তার পলিসি ডকুমেন্ট নিয়ে এবং ক্লেমসের চেক করার জন্য। তো যেহেতু সাপে কাটা, এটা একটা অ্যাক্সিডেন্ট, সো ক্লেমটা খুব সহজেই হয়ে গেল। আমি নিয়ে 3 দিনে মিলাদের দিন ওই চেকটা নিয়ে উপস্থিত হলাম। তো মিলাদ শেষ, এখন মেয়েকে তো বের করে দিবে, নববধূ অপয়া মেয়েকে। তো বের করার আগে ওর বাবার বাড়ির লোকজন আসছে, আমি তখন চেকটা বের করে সেই মেয়ের হাতে দিতে যাব, 10 লাখ টাকার চেক। দেন আমার ফুপু তো চিৎকার দিয়ে, হ্যাঁ এই মেয়ে আমার ছেলের মাথা খাইছে, এই মেয়ে কেন টাকা পাবে? এই টাকা তো আমার, তুই কাকে টাকা দিচ্ছিস? তুই আমার রক্তের হয়ে তুই কেন ওকে টাকা দিচ্ছিস? তো অনেক কথাবার্তা। তা আমি যতই বুঝাই যে এটা তো কিছুতেই ফুপু তোমার পাওয়া সম্ভব না, কারণ নমিনি সে, চেকটা তার নামেই হচ্ছে না, এটা আমাকেই দিতে হবে। তো যখন আর রাজি করাতে পারছে না, দেন সে টেনে নিয়ে আমাকে একটা রুমে নিয়ে গেল ফুপু, নিয়ে দরজা লাগায় বলছে এখন উপায় বের করে, এই টাকা কিভাবে ঘরে রাখা যায়। তা আমি তখন চিন্তা করে বললাম উপায় একটা আছে ফুপু, তোমার যে ছোট ছেলে আছে ওই মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে দাও, তাহলে এই টাকা তুমি ঘরে রাখতে পারবে। অপয়া মেয়ে এখন লক্ষ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেন ফুপু বলে এছাড়া তো আসলে উপায় নেই। তো দেখেন টাকার কাছে কিন্তু মানুষের শোকটাও হারিয়ে যায়, পুত্র শোক কিন্তু ফুপু ভুলে গেল। তখন তিনি ওই মেয়েকে, অপয়া মেয়েকে তার ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে মেয়ে লক্ষ্মী হয়ে গেল, টাকাও ঘরে থেকে গেল এবং এখন তারা সুখে শান্তিতে আছে।
এবং আমি যতবার ওই বাড়িতে যাই তারা মনে করে যে হয়তো কোনো ফেরেশতা আসছে আমার ঘরে, কারণ একটা মেয়ের জীবন বেঁচে গিয়েছে সেখানে। সামাজিকভাবে সে এখন কিন্তু মোটামুটি মর্যাদা পাচ্ছে, বাট তার জীবনটা কিন্তু উল্টা হতে পারতো, তার হয়তো লাইফই এখানে থেমে যেতে পারতো। জি জি, মানে আপনার এই গল্প থেকে আমরা কিন্তু দেনমোহর বীমা কিন্তু গুরুত্ব বুঝতে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু দেনমোহর বীমা আছে, জি জি জি, কিন্তু আমাদের দেনমোহর বীমা কিন্তু সেল হয় না এবং আমাদের বীমা কর্মীরা কিন্তু মানে পরামর্শ দেয় না, তারা বিয়ের দাওয়াত খেয়ে আসে, ডিনার সেট গিফট করে, কিন্তু আপনি যেমন হচ্ছে একটা পলিসি করিয়েছেন, অনেক বীমা কর্মী কিন্তু সেটা করে না। আশা করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বীমা কর্মীরা বিয়ের দাওয়াত খেতে গেলে একটা পলিসি ফর্ম নিয়ে যাবে, ঠিক আছে? ওকে ম্যাডাম, আমাদের দেশের সমাজে মানে মানুষ বীমা করতে চায় না, মানে কেন চায় না আপনি কি মনে করেন, বা হচ্ছে এটা দূর করার জন্য করণীয় কি? আসলে বীমা করতে চায় না কারণ সার্ভিসটা ওরকম পায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বীমা সম্পর্কে আগেই বলেছি যে একটা লেভেলের কিন্তু নেগলেন্সি আছে। পাশাপাশি আসলে একটা লেভেল বলবো না, আমাদের দেশে আপামর জনসাধারণেরই বীমা সম্পর্কে নেগলেন্সি আছে। এটার কারণ হচ্ছে আমরা সার্ভিসটা যথাসময় দেই না, আমরা যেই কমিটমেন্টটা দেই সেই কমিটমেন্টটা আমরা রাখি না। অ্যাজ এ সেলসম্যান হিসাবে আমাদের যেটা করণীয় ছিল, এটা তো আসলে কোম্পানির দোষ না, আমি বলবো আমরা যারা সেলসম্যান আছি তাদেরই এটা কর্তব্য যে সার্ভিসটা তাদের দ্রুত দেয়া। আমি যেমন ওই ক্লেমসটা 3 দিনের মধ্যে দিয়ে দিলাম, এখনও অনেক কোম্পানি আছে তারা কিন্তু ক্লেমস দেখা যায় 2 মাস 3 মাস 6 মাস দিচ্ছে, দেন তাদের মাধ্যমেই কিন্তু বীমার আরও নেগেটিভিটি ছড়াচ্ছে। এই সার্ভিসগুলো আমাদের দ্রুত প্রণ করা উচিত। ম্যাডাম হচ্ছে আপনি যেন খুশি হবেন, প্লাস এই অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাচ্ছি, যেমন আইডিআরে কিন্তু হচ্ছে গ্রাহক সুরক্ষা গাইডলাইন করেছে, যে গ্রাহক সুরক্ষা গাইডলাইন মানে ক্লেম কত দিনের ভিতর দিতে হবে, এবং বীমা আইনের কিন্তু সংশোধনী আনা হচ্ছে যে দ্রুত যেন ক্লেম দিতে পারে। আসলে এইখানে আমার একটা অবজারভেশন ছিল, আইন হচ্ছে দেশে কিন্তু প্রয়োগটা কতটুকু হচ্ছে। আমাদের এখনও এই সেক্টরে অনেক কোম্পানি আছে যারা যথাসময়ে ক্লেমসগুলি দিচ্ছেন না, বাট আসলে আইন তো আছে। বাট আমরা যদি যারা আছি বিভিন্ন প্রতিষ্ঠানে, আমরা সবাই যদি একত্রিত হয়ে, সরকার তো বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন, উনি 1 মার্চ করেছেন, উনি বীমা দিবস করছেন জনগণের সচেতনতার জন্য, বাট এইটা শুধু সরকারের পক্ষ থেকে না, গভর্নমেন্টের পক্ষ থেকে না, এটা প্রত্যেকটা কোম্পানি প্রতিটা স্তরে সবার সচেতন হতে হবে। যদি আমরা সবাই মিলে সচেতন হয়ে সার্ভিসটা দিতে পারি তাহলেই বীমার এই নেগেটিভিটিটা দূর হবে। ওকে ম্যাডাম, ম্যাডাম হচ্ছে এবার হচ্ছে আমাদের সমাজে আমি দেখেছি যে এফএ পর্যায়ে অনেক নারীরা কাজ করতেছে। আমিও 10 বছর ধরে বীমা পেশা ট্রেনার হিসেবে কাজ করছি। আমি দেখি হচ্ছে নারীরা হচ্ছে টপ পজিশনে যায় না। আপনি যেমন এএমডি হিসাবে, যেমন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আছেন, 25 বছর ধরে কাজ করছেন। আপনার এই 25 বছর অভিজ্ঞতায় নারীরা কী কী চ্যালেঞ্জ ফেস করছে, বা নারীরা কেন টপ পজিশনে যেতে পারছে না, আপনি কি মনে করছেন? আমার লাইফ থেকেও কিছুটা চলে আসছে। নারীরা আসলে সব জায়গায় বাধার সম্মুখীন হন, তার ফ্যামিলি থেকে, সমাজগতভাবে। এখনও তো আছে আমাদের সমাজ আসলে একজন বীমা কর্মীকে মেনে নেয় না, আর ও আসছে বীমার দালাল, ও কি ও টাকা নিয়ে ভেগে যাবে, এটা কি সামাজিকভাবে মর্যাদাটা সে পায় না। আর ফ্যামিলি ম্যাটার্সটা তো আমি বললামই যে ফ্যামিলি সবচেয়ে বড় বাধা, যেহেতু বীমার সেক্টরে নেগেটিভিটি আছে। এই সেক্টরটা সম্পর্কে আমরা যদি এখন একটা সরকারি জব করি আমি, তাহলে দেখা যাবে হ্যাঁ আমার ফ্যামিলি খুবই খুশি হবে, তারা প্রাউড ফিল করবে, না ও সরকারি চাকরি করে। বাট আমি যে যদি বলি যে না আমি বিমাতে একটা চাকরি পেয়েছি, আরে কি বিমা। তো মেয়েরা আসলে এটা নানানভাবে বাধা তো এটা আছেই, পাশাপাশি প্রাকৃতিকগতভাবেও মেয়েদের বাধা আছে। মেয়েরা যখন বিয়ে করে তখন বিয়ের সময় দেখা যাচ্ছে যে আসলে সে ভালো কোনো ফ্যামিলি ছেলে পাচ্ছে না, ডিউ টু সে বিমাতে চাকরি করে। বিমানে রাস্তাঘাটে হাঁটে, এই মেয়ে ভালো না, এর সাথে ভালো ছেলে বিয়ে দেওয়া যাবে না, এই যে একটা বাধা আসছে। দেন বিয়েও যদি হয় ওই গল্পের মতো যে ও তো ছেলে পাবে না, বিয়ে করতে পারবে না, বিয়ে করলে বাচ্চা হবে না, ওরকম আর কি। দেন বাচ্চা হয় যখন মেয়ে প্রেগনেন্সি হয় তখন কিন্তু 9 মাস তাকে রেস্টে থাকা জরুরি হয়ে পড়ে। তো ওইটাও একটা প্রাকৃতিকগতভাবে বাধা আসে, ওই সময়টাতে একটা গ্যাপ পড়ে যায়। আর এই বীমা নেগেটিভিটির কারণে তার শ্বশুর বাড়ি লোকজনে হয়তো বাধা দেয় তাকে না করার জন্য। আপনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন, বা এই বাধাগুলো অতিক্রম কিভাবে করেছেন, মানে আপনি কিভাবে আমার বাধা তো ফ্যামিলিগত বাধা ছিলই। দেন আমার বিয়ে যখন আমি ডিসিশন নিলাম যে আমি এই সেক্টরের একজনকে বিয়ে করবো, এটা অনেক বড় একটা বাধা আমার ফ্যামিলির জন্য, কারণ আমার ফ্যামিলিটা টোটালটাই আসলে ভিন্ন, তারা সরকারি জব সবাই করছেন। তো আমি একমাত্র এই ফ্যামিলির যে আমি একদম সম্পূর্ণ ওইখান থেকে বের হয়ে আসছি, আমি অন্য সেক্টরে
বিচরণ করছি। তো এটা তারা কিছুতেই মেনে নিবে না, তো ওখানেও আমাকে স্ট্রাগল করতে হয়েছে। যেমন হচ্ছে ব্রেক টাইমে আপনি বলতেছিলেন যে আপনার দুলা ভাই একজন হচ্ছে ডাক্তার, একজন হচ্ছে সচিব, সেখানে হচ্ছে আপনি একজন বিমার পেশা কাজ করে তাকে বিয়ে করতে যাচ্ছেন, ফ্যামিলি তো মানবে না। হ্যাঁ, ফ্যামিলি মানে নাই। বাবা কিন্তু তখন রিটায়ার করেন নাই, তখনই আমি বিয়ে করেছি। তো বাবা তো কিছুতেই মানবে না। দেন ওই আমার সেই গতানুগতিক আমার মাকে ম্যানেজ করতে হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয়, আমি তখন যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানির চেয়ারপারসন ম্যাডাম ছিলেন, উনাকে দিয়ে মাকে ম্যানেজ করেছি আমি। মাকে উনি প্রস্তাবটা রেখেছেন যে না, ও যদি এখানে করে, ও তো অনেক উপরে উঠে গিয়েছে, ও যদি এখানে করে আরো ভালো থাকতে পারবে। হয়তো মা তখন উনাকে অনার করেছেন, বাট আসলে ফ্যামিলি মন থেকে তখন মানতে পারেনি। এই যে বাধাগুলি ছিল, এটা অনেক বড় বাধা। দেন আমার যখন বেবি হয়েছে, আমি কিন্তু একদিনও ছুটি নেইনি। আমার যেদিন ডেলিভারির ডেট, ফার্স্ট বেবি, আমার পেন উঠেছে, আমি তো বুঝি নাই ফার্স্ট ডেলিভারি, তো আমি রেডি হচ্ছি অফিসে যাব। তো যখন পেন উঠলো, আমি দুলাভাইকে ফোন দিলাম। তো দুলাভাই বলছে যে তুই অফিসে না যেয়ে তুমি হাসপাতালে আসো, আমার কাছে আসো। তা দেন 3 দিনের দিন আমি যখন সেলাই কেটে বাসায় আসি, আমি 3 দিনের দিন আমার ছোট্ট বেবিকে নিয়ে অফিস করি। 1 বছর আমার বেবি আমার সাথে অফিস করেছে। আমার দুটা বেবি প্রথম 1 বছর আমার সাথে অফিস করে। তো এই যে স্ট্রাগলটা, হ্যাঁ, এটা অনেক মারাই পারে না, অনেক মেয়েরা পারে না। আমার হয়তো পরিবেশ ছিল, আমার মনের জোর ছিল, আমার অফিসিয়াল সাপোর্ট ছিল, অফিসেও একটা সাপোর্ট ছিল যে না, ও মেয়ে ও করছে, তাহলে ওকে হেল্প করি। দেন ওই সাপোর্টে আসলে আমি বাধাগুলো অতিক্রম করতে পেরেছি। বাট এই সুযোগটা অনেক নারীদের থাকে না, এই কারণেই তারা থেমে যায় একটা পর্যায়ে যে। কিন্তু বিমা পেশা কিন্তু নারীদের জন্য চমৎকার একটা পেশা, এবং বর্তমানে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, শুধু একজনের ইনকাম দিয়ে কিন্তু সংসার চালানো খুবই কষ্টকর। হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে যদি কাজ করে, তাহলে কিন্তু সংসারটা খুব ভালো মতো চলবে, এবং একজন নারী তার ঘরের কাজ মানে করেও কিন্তু বিমা পেশা কাজ করতে পারবে। কিন্তু অনেক নারী কিন্তু এই পেশা আসতেছে না, অনেক চ্যালেঞ্জ ফেস করতেছে। তাহলে কেউ যদি বিমা পেশা আসতে চায়, নারীদেরকে আপনি কি আহ্বান জানাবেন? মানে বিমা পেশা কি নারীদের জন্য ভালো একটা পেশা, আপনি কি আহ্বান জানাবেন? হ্যাঁ, বিমা পেশা তো নারীদের জন্য অবশ্যই ভালো। আপনি যেটা বললেন যে তারা ফ্যামিলিতে থেকেও এখানে ইনকাম করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে, যেটা আমাদের বর্তমান সমাজের যেটা অবস্থা এখনও বাংলাদেশে, আমি বলবো যে মেয়েদের ঘর থেকে বের হওয়াটা তারা ভালো চোখে দেখে না। তো এখানে বিমাতে যেটা হয় যে মেয়েরা ঘরে থেকেও কাজ করতে পারছে, কারণ ফোনের মাধ্যমে তার কোনো কাজিনকে সে অফার দিতে পারছে, সে কাজিনের বাসায় বেড়াতে যে অফারটা দিতে পারছে, তার ঘরে বেশি ইনকাম হচ্ছে। সো আমি বলবো প্রতিবেশী ভাবি রান্নাঘরে গিয়েও তো হ্যাঁ করতে পারছে, সেটাই, এবং অবশ্যই পর্দার ভিতরে থেকেও সে করতে পারছে। সো মেয়েরা যদি একটু তারা মেন্টালি এইভাবে তারা, আমি বলবো যে অ্যালার্ট থাকে, তারা যদি মনে করে যে না আমি একটা চ্যালেঞ্জ মোকাবেলা করি, তাহলে তারা কিন্তু চাইলে এটা করতে পারবে, খুব সহজেই করতে পারবে। সো নারীদের আমি বলবো যে আপনারা নিজের ফ্যামিলিতে নিজের অবস্থানটা ঠিক রাখার জন্য, নিজের শ্বশুর বাড়িতে নিজের অবস্থানটা ঠিক রাখার জন্য, মেয়েদের কেন শ্বশুর বাড়িতে অবস্থাটা ভালো না, দ্যাট মিনস তারা শুধু ঘরকন্যার কাজ করে, মনে করা হয় ওরা তো খালি অন্ন ধ্বংসই করে, ইনকাম তো দেয় না। এখন একটা নারী যদি সেই ইনকাম করে তার ফ্যামিলিকে সাপোর্ট করে, শ্বশুর বাড়িতে সাপোর্ট করে, তাহলে কিন্তু তার অন্য রকমের একটা মর্যাদা আসে। এবং এটা আবার যদি সেই সাপোর্টটা দিতে যে ঘরের বাহির হয়, তখন কিন্তু আবার সেই শ্বশুরবাড়ির লোকজন মেনে নিতে পারে না। সো বিমাতে ঘরে থেকে এই সাপোর্টটা দেওয়া যাচ্ছে তার শ্বশুর বাড়িকে। সো এটা অনেক বড় একটা সুযোগ, এবং ফ্যামিলিকেও হ্যাপি করা যায়, শ্বশুরবাড়ির লোকজনকে হ্যাপি করা যায়, এবং সেটা সামাজিকতা রক্ষা করে ঘরে থেকে। এজন্য আমি নারীদের বলবো যে এই সেক্টরটা সবচেয়ে ভালো মেয়েদের জন্য, বেশ ভালো একটা পেশা। এবং আমাদের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বলেছে যে উনি তো আজীবন প্রধানমন্ত্রী থাকবে না, একসময় অবসরে যাবে, তারপর নিজের বিমা কোম্পানিতে যে ওনার জন্য একটা চাকরি থাকে। তাহলে আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু বিমা পেশা চাকরি করতে যাচ্ছে। তাহলে এটা যদি নারীদের জন্য কিন্তু বিশাল বড় অনুপ্রেরণা যে প্রধানমন্ত্রী একজন নারী হয়েও বিমা পেশা চাকরি করতে যাচ্ছে। আশা করছি নারীরা হচ্ছে এই বাধাগুলো অতিক্রম করবে। এখন নারীরা যেমন হচ্ছে আমি দেখেছি তার এএফএ ইউনিট ম্যানেজার বা সর্বোচ্চ ব্রাঞ্চ ম্যানেজার হতে পারে, এরপর কিন্তু আর উপরে যেতে পারে না। আপনি যেমন হচ্ছে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। নারীরা যদি সফল হতে চায়, বা আপনি কিভাবে সফল হয়েছেন এই গল্প যদি বলতেন, তাহলে হচ্ছে নারীরা আরও এগিয়ে আসবে। মানে আপনার সফলতার রহস্য কি? সফলতার রহস্য বলতে গেলে বলতে হয় যে হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, আমি প্রচুর পরিশ্রম করি, আমার পেশাটাকে নেশা মনে হয়। আমি অন্তত পেশার ক্ষেত্রে আমি কোথাও কনসিডার করি না। আমি সকালে বের হই, ক্লোজিংয়ের সময় এমনও আছে রাতের 1টা বাজে, এমনও আছে না, এটা প্রতি মাসেই ক্লোজিংয়ের সময় হয়। আমি ফিল্ডে যাই রাতের 1টা 2টা বাজে, বাসায় আসি
তো পরের দিন আবার সকালে অফিস করতে হয়, আমার ঘরের কাজ সেরে আমার বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে, শাশুড়ি সামলিয়ে, সব সামলিয়ে আবার করতে হয়। এখানে আমি আসলে পেশার ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেই না, তো এবং ডিটারমাইন্ড থাকি যে আমাকে করতেই হবে। আমি মনে করি যে হার্ড ওয়ার্কিং অনেক বড় একটা সফলতার জন্য, এবং ডিটারমাইন্ড যে আমি যেটা লক্ষ্য ঠিক করেছি আমার ওই লক্ষ্যে যেতে হবে, এনিহাও যেতে হবে, কোনো বাধাকেই বাধা মনে করা যাবে না, ওভাবেই আমি কাজ করছি। জি, নারীরা কেন হচ্ছে মানে পিছিয়ে পড়ছে বা টপ পজিশনে যেতে পারছে না, মানে তারা যদি হচ্ছে আপনার মতো অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর বা সিইও যদি হতে চায় কোনো নারী, তাহলে হচ্ছে তার করণীয় কি বা কি করা উচিত? এখানে আসলে নারীদের অনেকই বাধা। প্রথমে আমি যেটা তার ফ্যামিলিগত বাধা বা সামাজিক বাধা, এগুলি আমি বাদ দিই। প্রফেশনাল লাইফে তার যে সিনিয়র থাকে, ওই যে বলেছেন নারীরা আসে না, সিনিয়র দেখা যায় পুরুষ সিনিয়র, তো সেই সিনিয়র অনেক বড় একটা বাধা। কখনোই কোনো পুরুষ চায় না যে সে উপরে উঠুক, তো এটা আসলে তার প্রফেশনাল লাইফ অনেক বড় বাধা হয়ে যায়। আর মেয়েরা যেহেতু ম্যাক্সিমামই আমাদের আসলে সেক্টরে ইলিটারেট, মেয়ে বলবো আর ছেলে বলবো যেটাই বলি, আসলে সেইভাবে এডুকেটেড পার্সন তো আসে না। তো দেখা যাচ্ছে যে মেয়েরা হার্ড ওয়ার্কিং করছে, বাট বেনিফিট পাওয়ার সময় তারা সেরকম পাচ্ছে না। সো তারা মনে করে এত কিছু সহ্য করে আমি কাজ করলাম অথচ বেনিফিশিয়াল হলাম না, সো এখানে আর কি কাজ করবো, এই যে থেমে যাচ্ছে কিন্তু একটা পর্যায়ে যে। তো এটা যদি কনফার্ম করা যায়, ইনশিওর করা যায় যে না, সে যে ওয়ার্কটা এখানে করছে সেটা বেনিফিশিয়ালটা সে পাবে, তাহলে আমার মনে হয় যে অনেক মেয়েরাই এগিয়ে আসবে। এবং পুরুষ শাসিত সমাজ এখনও যদিও আমাদের দেশে প্রধানমন্ত্রী নারী, বাট এখনও কিন্তু আমরা পুরুষ শাসিত সমাজেই বাস করছি। সো এইখানে সেই পুরুষ শাসনটা এখনও সেক্টরে, আমাদের বিমা সেক্টরেও বিদ্যমান। এখানে এই সেক্টরে কোনো মেয়ে এগিয়ে আসুক, একটা পর্যায়ে আসুক, এটা এখনো অনেকে আসলে ভালোভাবে দেখে না এবং তারা চায়ও না। তো এটা মেয়েদের জন্য অনেক বড় একটা বাধা। তো এগুলি যদি মেয়েরা বাধা মনে না করে তারা ডিটারমাইন থাকে যে না আমরা করবই, একটা পর্যায়ে যাব, এবং তারা যদি তাদের ইনকামটা নিজের হাতে দেখে এনশিওর করতে পারে, তাহলে তারা অনেক দূর যেতে পারবে। ম্যাডাম হচ্ছে নারীরা কিন্তু হচ্ছে এভারেস্টের চূড়ায় উঠে গিয়েছে, সেই বাধা কিন্তু জয় করে ফেলেছে। আশা করি মানে বিমা সেক্টর যে বাধা সেটা এভারেস্টের চূড়ার চেয়েও বড় না, আশা করি মেয়েরা সেটা জয় করতে পারবে ইনশাআল্লাহ। ম্যাডাম হচ্ছে আপনি বিমা পেশায় এসেছেন, বিমা পেশায় কি সফল হওয়া যায়? নারীরা কি সফল হওয়া যায়? আমরা যেমন আমাদের এই পেশা প্রোগ্রামটার নাম হচ্ছে বিমা পেশা সফল নারীদের গল্প। আপনি যেমন বিমা পেশা একজন সফল একজন নারী, আপনি বিমা পেশায় এসে আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পেরেছেন? হ্যাঁ, বিমা পেশায় এসে আমি বলবো আমার সব ধরনের স্বপ্নই আমি পূরণ করতে পেরেছি, যেটা একজন পুরুষ যেটা মনে করে যে আমি এটা করব, আমি ওটা করব, আমার ফ্যামিলিতে এটা করব, তা সেই ধরনের একটা বলা হয় যে ছেলেরাই তো সব করে ফ্যামিলিতে, তাই না? তো এই সেক্টরে আমি কাজ করে আমার মনে হয় যে আমি পুরুষের চাইতেও বোধহয় বেশি কিছু করছি। মানে আমি আমার ফ্যামিলিকে হেল্প করছি, আমি ফ্যামিলি মেনটেন করছি, অ্যাজ এ ঘরকন্যা হিসেবে ফ্যামিলির সব কাজ করছি। একটা পুরুষ কিন্তু বাইরে কাজ করে এসে সে ঘরে এসে হাত পা গুটিয়ে পানিটা পর্যন্ত দিয়ে যাও, বাট আমাদের কি করতে হচ্ছে, বাহিরে কাজ করে এসে বাসায় এসে ওই পানিটাও রেডি করতে হচ্ছে। তাহলে দুই জায়গায় কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে। সো আমি যদি বাহিরে কাজ করে এসে ফ্যামিলি ওই পুরুষের পাশাপাশি যদি তাকে হেল্প করতে পারি ফ্যামিলিতে, এবং যদি সব কাজ করি, তাহলে আমি বলবো যে মেয়েরা পুরুষদের চাইতে আরও বেশি এগিয়ে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আশা করছি আপনার এই গল্প শুনে নারীরা হচ্ছে আরও আগ্রহী হবে, এই পেশাকে বেছে নিবে। ম্যাডাম, এই পর্যায়ে বিমা পেশায় ট্রেনিংয়ের গুরুত্ব কতখানি, এটা নিয়ে যদি করতাম। যেমন হচ্ছে আমি 10 বছর ধরে ট্রেনিং করাচ্ছি, দেখা যাচ্ছে ট্রেনিংয়ের গুরুত্ব বোঝাতে হচ্ছে, মানে ট্রেনিং করাবো কি, মানে ট্রেনিং যে দরকার এটা বোঝাতে হচ্ছে আগে, তারপর এখানে ট্রেনিং। এখন এই বিমা সেক্টরে ট্রেনিং বিমুখ, ট্রেনিংটার গুরুত্ব কতখানি, এটা যদি একটু বলতেন। দেখেন, মানুষ আসলে জন্ম থেকে কিছু শিখে আসে না। একটা বাচ্চা যখন জন্ম নেয় সে কিন্তু 1 বছর 1.5 বছর আপনার কাছ থেকে কথা শুনে কিন্তু সে সেটা শিখে। তো শিখার পরে কিন্তু সে কথা বলতে পারে। তো আবার দেখেন অনেক যারা কথা বলতে পারে না, অনেক বোবা আছে, তাদের ম্যাক্সিমাম পরীক্ষা করে দেখা গিয়েছে যে তারা কথা বলতে পারে না, প্রবলেমটা তাদের গলায় না, প্রবলেমটা তাদের কানে, তারা কানে শুনে না। তো না শোনার ফলে হচ্ছে কি, তারা কথাটা শিখছে না, আর না শিখার ফলেই যেহেতু তারা শুনছে না, শিখছে না, তারা কথা বলতে পারছে না।
তা আমরা এই প্রফেশনে এই মানে প্রফেশনে আমাদের যারা কাজ করছে তাদের পিছানো একটা কারণ হচ্ছে যে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থাটা খুবই দুর্বল। বিমাতে ট্রেনিংটা খুবই অবহেলিত। আমরা যদি এখানে একটা গল্প দিয়েই বলি, এক কাঠুরি বনে কাঠ কাটছিল, ওদিক দিয়ে একটা লোক যাচ্ছিল সকালবেলা, সে যাচ্ছে তো কাঠুরিকে বলছে যে কাঠুরি তুমি কি করো? আমি কাঠ কাটছি। তো সে চলে গেল, তো দুপুর হয়ে গেল, বিকাল হয়ে গেল, সন্ধ্যায় যখন ওই ভদ্রলোক ফেরত আসছে আবার সেই বনের পাশ দিয়ে, তো দেখছে যে কাঠুরি সে কাঠই কাটছে। তো জিজ্ঞেস করলো যে কাঠুরি তুমি সারাদিন কাঠ কাটছো? বলে যে হ্যাঁ কাঠ কাটছি। তো সারাদিন কাঠ কাটছো, এখনও তোমার কাঠ কাটা শেষ হয় নাই, তো তুমি কি একটু রেস্ট নাও নাই? বলে রেস্ট নিলে আমি কাঠ কাটা শেষ করবো কীভাবে, আমি তো রেস্ট নিই নাই। বলে রেস্ট নাও নাই তুমি, আচ্ছা তুমি কি এই কাঠ কাটার মাঝখানে তোমার হাতুড়িটা কি ধার করে নিয়েছো? বলে যে প্রশ্নই আসে নাকি, আমি আবল তাবল কাজ কেন করবো, আমার কাঠ কাটতে হবে। তো এতে কি হলো, সে যেহেতু রেস্ট করে নাই, সে তার কুড়ালটা ধার করে নাই, সো সে কিন্তু সারা দিন পার করে দিয়েছে কাঠ কাটা। তো আমরা যদি ট্রেনিং করিয়ে আমাদের কর্মীদের ডেভেলপ করতে না পারি, তাদের না শিখাতে পারি, তাদের না বুঝাতে পারি, তাহলে আমাদের এই সেক্টর ডেভেলপ হবে না। সো ট্রেনিংয়ের খুবই গুরুত্ব এখানে। ট্রেনিংয়ের গুরুত্ব, বিমা সম্পর্কে জানতে হবে কর্মীদের, কোম্পানি সম্পর্কে জানতে হবে, প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। এগুলি যদি কর্মীরা না জানে তাহলে সারাদিন সেই কলুর বলদের ওই কাঠুরিয়ার মতো কাঠই কাটবে, বাট ফলাফলটা খুবই কম। ট্রেনিং হচ্ছে কোঠারে ধার দেওয়ার মতো, যে সে যত ট্রেনিং করবে তার কোঠার ধার থাকবে, সে দ্রুত গাছ কাটতে পারবে। আশা করছি আপনার এই গল্প শুনে মানুষ ট্রেনিং এর গুরুত্ব বুঝবে। এবং ম্যাডাম হচ্ছে আপনি জেনে আনন্দিত হবেন, নেক্সট লেভেল একটা ট্রেনিং প্রতিষ্ঠান, আমরা হচ্ছে 10টা রেকর্ডেড কোর্স নিয়ে এসেছি। আমাদের ওয়েবসাইটে গেলে 10টা কোর্স পাবে, এবং এই বিমা কর্মীরা এই 10টা কোর্স যে কোনো সময় তার মুঠোফোনে বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে করতে পারবে। এবং এই 10টা কোর্স করে তার ফাউন্ডেশন ট্রেনিং হয়ে যাবে। আশা করছি সবাই হচ্ছে ট্রেনিং মুখী হবে এবং আমাদের ওয়েবসাইটে গিয়ে এই 10টা রেকর্ডেড কোর্সগুলো করবে। আচ্ছা, আপনাকে অনেক কংগ্রাচুলেট আপনার এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। ওকে ম্যাডাম, হচ্ছে আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা হচ্ছে এখন হচ্ছে আপনারা হচ্ছে একটা রিক্রুটমেন্টের পিচ শুনবো, যে আপনি সেখানে আহ্বান জানাবেন যে আপনার সাথে কেউ যদি কোনো নারীরা যদি কাজ করতে চায় তাহলে কি করণীয়, তাদেরকে আপনি আহ্বান জানাবেন। চলুন আমরা একটু সেই রিক্রুটমেন্টের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি সুমনা পারভিন, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই পেশাতে এসে আমি সবচেয়ে যেটা এখন স্যাটিসফাই সেটা হচ্ছে, এক সময় আমার বাধা ছিল যে বিমাতে কাজ করা যাবে না, অনেকে নেগলেন্সি করেছে, আমার ফ্যামিলিও করেছে। দেন আমার ফ্যামিলি থেকে কিন্তু এখন যারা নেক্সট জেনারেশন আমার ফ্যামিলিতে আছে তারা বলে যে না, হতে গেলে আন্টির মতো হতে হবে, হতে গেলে আন্টির মতো একজন অফিসার হতে হবে। আমার ছোট বেবি তারাও বলেন না আমি জব করলে মার মতো জব করব। এটা অনেক বড় প্রাউড ফিল করি। আমি প্রাউড ফিল করি এই কারণে যে তারা কিন্তু বলে না যে হতে গেলে খালুর মতো হব, হতে গেলে বাবার মতো হব, বলছে মার মতো হব। সো নারীদের আমরা বলবো, আপনারা যারা কাজ করতে যান, নিজের ফ্যামিলির মর্যাদা, নিজের মর্যাদা ফ্যামিলিতে ধরে রাখতে চান, তারা এই সেক্টরে আসেন, কাজ করেন। এখানে আপনার সামাজিক মর্যাদার পাশাপাশি আপনার ইনকামও হবে, আপনি নিজে সেলফ ডিপেন্ডেন্সি হবেন, অনেক বড় প্রাউড ফিল করবেন নিজেকে নিয়ে। আমরা মেয়েরা নিজেদেরকে ছোট মনে করি যে আমরা আসলে বোধহয় ফ্যামিলির জন্য একটা বোঝা, আমরা সমাজের জন্য একটা বোঝা। তো এই বোঝা থেকে কিন্তু আপনি নিজেকে বের করে আনতে পারবেন এই সেক্টরে কাজ করে। আমরা এখনও অনেক নারীরা আছি হয়তো সেভাবে এডুকেটেড না, পড়াশোনা অত দূর করি নাই, ভালো একটা জব যে করতে পারবো তার গ্যারান্টি নাই। বাট এই পেশাতে চাকরি করে মেয়েরা কিন্তু ঘরে থেকে সেভাবে এডুকেটেড না হলেও আপনারা এখানে ভালো ইনকাম করতে পারবেন জব করে। তো এটা মেয়েদের জন্য অনেক বড় একটা সুযোগ। আমরা সেই সুযোগটা বলবো প্রত্যেকটা নারীর নেওয়া উচিত, যদি আপনি আপনার মর্যাদাটাকে ফ্যামিলিতে ধরে রাখতে চান। সো আপনারা এখানে জব করলে আমার সাথে গুগলে দেওয়া লিঙ্ক আছে, সেই ফর্ম পূরণ করে আমার সাথে আসতে পারেন। আপনারা নিজেদের অবস্থানটাকে ফ্যামিলিতে, সমাজে অনেক উচ্চতরে নিয়ে যেতে পারবেন পুরুষের পাশাপাশি। ধন্যবাদ। ম্যাডাম, হচ্ছে আমরা অনুষ্ঠানের একদম শেষের পথে। আপনি এই বিমা জয়িতা প্রোগ্রামে এসেছেন। আমাদের এই বিমা জয়িতা প্রোগ্রামটা আমরা শুরু ইনিশিয়েটিভটা নিয়েছি বিমা পেশার সফল নারীদের গল্প তুলে ধরার জন্য, যাতে আপনাদের গল্প শুনে আরও নারীরা যেন আরও আগ্রহী হয়। যেমন বাংলাদেশে এখন বলতে আমরা 10% মানুষের বিমার আওতায় এনেছি, এখনও কিন্তু 90% মানুষকে কিন্তু বিমার আওতায় আনতে পারি নাই। তাই এই 90% মানুষকে যদি বিমার আওতায় আনতে চাই, নারী পুরুষ নির্বিশেষে কাজ করতে হবে। আমাদের উদ্দেশ্য কিন্তু এই বিমা জয়িতা করার উদ্দেশ্য হচ্ছে নারীরা যেন আরও আগ্রহী হয়।
আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে যদি বলতেন, আমাদের এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে, এই বিমা জয়িতা ইনিশিয়েটিভ নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বিমা জয়িতা নামে ফার্স্ট আপনি উদ্যোগটা নিয়েছেন। তো এটা বিমা সেক্টরে অবশ্যই ইতিহাস হয়ে থাকবে যে নারীদের নিয়ে প্রোগ্রাম করা, এটা এই সেক্টরে এই ফার্স্ট। এই জন্য আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো যেটা আপনি বলেছেন যে আসলে এই সেক্টরে শুধু মেয়েরা না, পুরুষ মেয়ে উভয়কে এগিয়ে আসতে হবে। সো পুরুষ শাসিত সমাজে মেয়েরা এগিয়ে আসতে পারছে না, বাট আমি বলবো আসলে মেয়েরা এখন পিছানোও নাই। মেয়েরা এখন অনেক সচেতন, অনেক আমাদের বিভিন্ন জেলায় থানায় অনেক মেয়েরা অনেক ভালো পর্যায়ে আছে, এবং এদের আরও সার্ভিস দিয়ে ট্রেনিং দিয়ে আমরা যদি আরও তাদেরকে উপরে নিয়ে আসতে পারি তাহলে এই সেক্টরে মেয়েরা অনেক দূর যেতে পারবে। সো মেয়েরা এগিয়ে আসুক, পাশাপাশি ছেলেরা যারা আছে তারাও কাজ করুক। একজন পুরুষের নিচে একজন নারী কাজ করছে, একজন নারীর নিচে কেন একজন পুরুষ না? আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, তার মন্ত্রী পরিষদে ম্যাক্সিমাম পুরুষ। তা একজন সেক্টর হেড, একজন বিমা সেক্টরে অনেক চেয়ারম্যান আছেন নারী। তো এমডি আমাদের একজনই আছেন সেক্টরে। আমরা যদি আরও ম্যানেজিং ডিরেক্টর আমরা নারী করতে পারি তাহলে তার নিচে আরও পুরুষরা আসবে। তা আমাদের ওই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। মেয়েরা উপরে আসুক, সবাই মিলেমিশে আমরা কাজ করি। ওই যে বলেছে যে যা কিছু সুন্দর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। সো আমরা মিলেমিশে কাজ করি। মেয়েরা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই আপনাদের অ্যাটিটিউডগুলি চেঞ্জ করেন, আপনারা মাইন্ড সেট আপ করেন যে সেক্টরটা অনেক ভালো, যত বাধাই আসুক না কেন, আপনার ফ্যামিলিগত বাধাই আসুক আর আপনার সামাজিকভাবে আপনাকে বাধা দিক, বা আপনার অফিসে যদি অফিসিয়াল কোনো বাধা আসে, সব বাধাকে অতিক্রম করে সামনে আপনারা এগিয়ে আসেন। আমি যেহেতু এগিয়ে আসছি, আমার মতো অনেক নারীরাও এখন অনেক জায়গাতে এগিয়ে আসছে। যারা এখানে বাধার সম্মুখীন হচ্ছেন তারাও এগিয়ে আসেন। এই বাধাগুলিকে একজন যদি জয় করতে পারে, আপনি বলেছেন একটু আগে এভারেস্ট জয় করেছে যেহেতু নারী, সো ম্যানেজিং ডিরেক্টর নারী হয়েছে, সামনে আরও হবে। সো এখনও যারা রুট লেভেলে কাজ করছেন তারা কোনো বাধাকে বাধা মনে না করে আপনারা এগিয়ে আসেন। ইনশাল্লাহ এক সময় আপনারাও অনেক বড় হতে পারবেন। থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের আজকে প্রোগ্রামের হচ্ছে ওয়ার্ড্রপ পার্টনার হচ্ছে বিবির সিন্ধুক। বিবির সিন্ধুকের পক্ষ থেকে আপনার জন্য হচ্ছে একটা শুভেচ্ছা উপহার। জি, ধন্যবাদ। ধন্যবাদ। এখন আপনাদের জন্য হচ্ছে কুইজ। আপনাদের জন্য কুইজ হচ্ছে, সুমনা পারভিন ম্যাডাম ক্লেম দিয়েছিলেন কত লক্ষ টাকার? আশা করি উত্তরটা সবাই জানেন, কমেন্ট সেকশনে লেখেন। এবং উত্তর দেওয়ার জন্য বিমা জয়িতা হ্যাশট্যাগ লিখে এই ভিডিওটি শেয়ার করতে হবে এবং কমেন্টে উত্তরটি লিখতে হবে। এবং সঠিক উত্তরদাতার মধ্যে থেকে 3 জনকে আমরা লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার পৌঁছে দিব। ম্যাডাম, প্রোগ্রামের একদম শেষের পথে চলে এসেছি, অনুষ্ঠান আমরা শেষ করব। আপনি যদি হচ্ছে নারীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, সমাপনী কিছু কথা। যারা প্রোগ্রাম দেখছেন, নারী যারা আছেন, আমি বলবো চ্যালেঞ্জ আমাদের সব ক্ষেত্রেই নিতে হচ্ছে। আমরা যখন মেয়েরা স্কুলে যাই সেখানেও বাধা আসে, আমরা যখন কলেজে যাই সেখানেও বাধা আসে। কী বাধা আসে ওইটা আপনারা নিজেরাই জানেন। আমরা যখন ভার্সিটিতে যাই বাধা আসে, আমরা যখন ফ্যামিলিতে থাকি তখনও এটা করো না, সেটা করো না, এটা করা যাবে না, মেয়ে হয়েছ, এত নাচানাচি করা যাবে না, বিভিন্ন রকমের প্রবলেমস আসে। দেন আমরা যখন পরের ঘরে যাই সেখানেও একটা বাধা আসে যে না, ঘরের বউ কেন এটা করবে। সো সকল বাধা অতিক্রম করে আমরা বেরিয়ে আসছি মেয়েরা। সামাজিকভাবে বাধা আসে, সেই বাধা অতিক্রম করে মেয়েরা বেরিয়ে আসছে। সো আমরা যারা যেখানে আছি আমরা নিজেরা স্বনির্ভর হই, সেলফ ডিপেন্ডেন্ট যদি হতে চান তাহলে অবশ্যই বিমা সেক্টরে আসেন। এখানে সকল বাধা অতিক্রম করে নিজের ফ্যামিলিকে হেল্প করা যাচ্ছে, আপনি নিজের সেলফ ডিপেন্ডেন্সি পাচ্ছেন। এবং সামাজিকভাবে যেহেতু আপনি সেলফ ডিপেন্ডেন্সি হচ্ছেন, সামাজিকভাবেও একটা ভালো অবস্থান আপনার ক্রিয়েট হচ্ছে পুরুষের পাশাপাশি। সো আমি সকল নারীকে বলবো কোনো বাধাকে বাধা মনে না করে আপনারা এগিয়ে আসুন, পুরুষের পাশাপাশি সমান তালে এগিয়ে আসবেন, মেয়েরা এগিয়ে যাবে বহুদূর, এটা আমার বিশ্বাস। তো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। প্রিয় বিমা জয়িতা, আপনিও আমাদের এই প্রোগ্রামে এসে আপনার সফলতার গল্প তুলে ধরতে পারেন। আপনি যদি আমাদের এই প্রোগ্রামে এসে আপনার সফলতার গল্প তুলে ধরতে চান তাহলে আমাদের ওয়েবসাইট www.nextlevel.com.bd সেখানে গিয়ে পডকাস্ট সেকশনে রেজিস্ট্রেশন করুন।
আমাদের এই প্রোগ্রামে এসে আপনার সফলতার গল্প তুলে ধরতে পারবেন। আজকে ষষ্ঠ পর্ব প্রচারিত হলো। সপ্তম পর্বে নতুন কোনো একজন অতিথি নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।